বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে ইংরেজি শিক্ষা সূত্রপাত কার হাত দিয়ে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত হয়েছিল লর্ড ম্যাককুইলের হাত দিয়ে। তো থমাস ব্যাবিংটন, যিনি লর্ড ম্যাকুলের নামে বেশি পরিচিত, তিনি হলেন সেই ব্যক্তি যিনি ভারতে ইংরেজি ভাষা এবং ব্রিটিশ শিক্ষা নিয়ে আসেন। থমাস ব্যাবিংটন ম্যাকাউলে ভারতীয় শিক্ষার ওপর তার বিখ্যাত মেমোরান্ডাম তৈরি করেছিলেন, যা স্থানীয় বিশেষত হিন্দু সংস্কৃতি এবং শিক্ষার নিকৃষ্টতার যেমন তিনি দেখেছিলেন নিন্দা করেছিল। নেক্সট প্রশ্ন, 1914 থেকে 1918 সাল পর্যন্ত কোন বৃহত্তম যুদ্ধটি সংঘটিত হয়েছিল? তো এটা তো তোমরা অনেকেই অ্যান্সার করতে পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ ছিল দুটি জোটের মধ্যে একটি বিশ্বব্যাপী সংঘাত, মিত্রশক্তি এবং কেন্দ্রীয় শক্তি। সমগ্র ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং এশিয়ার কিছু অংশে এই যুদ্ধ সংঘটিত হয়। পরের প্রশ্ন, তাশকেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সাথে কোন দেশের? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তাশকেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সমাধানের জন্য 10 জানুয়ারি 1966 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে তাশকেন্ট ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। তোমরা কমেন্টে জানাবে যে এই তাশকেন্ট যে ঘোষণাপত্র, সেখানে ভারতের কোন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এটা কমেন্টে জানাবে। তোমরা অনেকেই হয়তো জানো, এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কাকে হিরোইন বলে আখ্যায়িত করা হয়? তো ভারত ছাড়ো আন্দোলনে হিরোইন বলে আখ্যায়িত করা হয় অরুণা আসাফ আলীকে। অপশান সি। তো তার বীরত্বপূর্ণ আচরণই তাকে 1942 সালে হিরোইন আন্দোলন বা স্বাধীনতা আন্দোলনে গ্র্যান্ড ওল্ড লেডি উপাধি দিয়েছিল। তিনি গোয়ালিয়র ট্যাঙ্ক মাঠে ভারতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন শুরু করে। পরের প্রশ্ন, নিচের কোন লিপি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, আইহোল লিপি। তো আইহোল লিপি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত। তো আইহোল শিলালিপি চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি দ্বারা লিখিত হয়েছে। সম্রাট দ্বিতীয় পুলকেশী 610 খ্রিস্টাব্দ থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই শিলালিপিতে পুলকেশীনের বিজয়ের তথ্য রয়েছে, বিশেষত কিভাবে তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, আবুল ফজলের মৃত্যু হয়েছিল কার নির্দেশে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজা সেলিমের নির্দেশে আবুল ফজলের মৃত্যু হয়েছিল। তো 1602 সালে যুবরাজ সেলিমের নির্দেশে আবুল ফজলকে হত্যা করা হয়েছিল, কারণ যুবরাজ সেলিম তাকে সম্রাট হওয়ার পথে বাধা মনে করেছিলেন। পরের প্রশ্ন, কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ রয়েছে? বুধ, বৃহস্পতি, শুক্র নাকি শনি গ্রহের? তো সব থেকে বেশি উপগ্রহ রয়েছে হচ্ছে বৃহস্পতি গ্রহের। অপশান বি। পরের প্রশ্ন, মুলি ও ভীম কার উপনদী? গোদাবরী, তাপ্তি, কৃষ্ণা নাকি নর্মদা? তো মুলি ও ভীম এগুলো হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম পরীক্ষায় আসতে পারে। তোমাদের উল্টোভাবে দেওয়া থাকে যে ভিটামিন এত মানে এই রাসায়নিক নাম কি, কিন্তু এখানে উল্টোভাবে বলা হয়েছে যে নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম। তো মনে রাখবে, নিয়াসিন হচ্ছে ভিটামিন B3 এর রাসায়নিক নাম। নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড নামেও পরিচিত একটি জৈব যৌগ এবং একটি ভিটামিন যা ভিটামিন B3 নামে পরিচিত। এটা একটা অপরিহার্য মানুষের
পুষ্টি, এবং মনে রাখবে ভিটামিন B3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়। পরের প্রশ্ন, কোনো জিনিস দৃশ্যমানতার জন্য মানুষের চোখ থেকে সর্বনিম্ন যত দূরত্বে থাকা প্রয়োজন সেটা কত সেন্টিমিটার? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কোনো জিনিস দৃশ্যমানতার জন্য মানুষের চোখ থেকে সর্বনিম্ন 25 সেন্টিমিটার হওয়া প্রয়োজন, অপশন এ। নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণীর রক্ত উষ্ণ শোণিত বিশিষ্ট, অর্থাৎ কোন প্রাণীর রক্ত উষ্ণ অর্থাৎ গরম? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বাদুড়ের। বাদুড়ের রক্ত হচ্ছে উষ্ণ শোণিত বিশিষ্ট। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপের একক কি? বার, ওহম, ওয়াট নাকি জুল? তো বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার, অপশন বি। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? তো হিমোগ্লোবিনে পাওয়া যায় হচ্ছে লোহা, অপশন বি। তো হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যাতে আয়রন থাকে, যা লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনে সাহায্য করে। পরের প্রশ্ন, এনইএফটি বা নেফট এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি? এনইএফটি, তো এনইএফটি হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো এনইএফটির ফুল ফর্মটি হচ্ছে, মনে রাখবে, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে, অপশন সি। তো ভারতের রপ্তানি আমদানি ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1981 অধীনে 1 জানুয়ারি 1942 এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার ও অর্থায়নের লক্ষ্যে। পরের প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন হচ্ছে মীরা কুমারী, অপশন বি। তো তিনি 15তম ভারতীয় লোকসভার অধ্যক্ষ ছিলেন। এই প্রশ্ন এটা ভালো করে মনে রাখবে যে তিনি কততম ভারতীয় লোকসভার অধ্যক্ষ ছিলেন। তো তিনি ছিলেন 15তম ভারতীয় লোকসভার অধ্যক্ষ মীরা কুমারী, এবং তিনি ভারতের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেত্রী ছিলেন তিনি। তিনি 5 বার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। পরের প্রশ্ন, সংবিধানের 4র্থ অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, সংবিধানের 4র্থ পর্যায়ে হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। আর এর সাথে সাথেও মনে রাখবে যে মৌলিক অধিকার, এটা হচ্ছে 3য় অধ্যায়ে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার, আর রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি এটা হচ্ছে 4র্থ পর্যায়ে আলোচনা করা হয়েছে। পরের হচ্ছে দেখো, ভারতের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি ভারতের সংবিধানের 4র্থ অধ্যায়ে নির্দেশাবলী। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ নিচে শ্রেণীভুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক, রাজনৈতিক ও প্রশাসনিক, ন্যায় বিচার এবং আইনি, পরিবেশগত, স্মৃতিসৌধের সুরক্ষা, শান্তি এবং সুরক্ষা, এসব বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, পৌরসভা নিয়ে সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? তো মনে রাখবে, পৌরসভা নিয়ে সংবিধানের পার্ট 9A-তে আলোচনা করা হয়েছে। আর যদি এখানে বলা হতো যে পৌরসভার জায়গায় যদি বলা হতো যে গ্রাম পঞ্চায়েত নিয়ে সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত পার্ট শুধু 9। শুধু 9, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আর পৌরসভা হচ্ছে পার্ট 9A। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, দাবা খেলার সর্বোচ্চ খেতাব বা টাইটেল কি? গ্র্যান্ড মাস্টার, ক্যাপ্টেন, ডুটার নাকি প্লেয়ার? তো দাবা খেলার সর্বোচ্চ খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার, অপশন এ। তো গ্র্যান্ড মাস্টার হচ্ছে বিশ্ব দাবা সংস্থা ফিডে দ্বারা দাবা খেলোয়াড়দের দ্বারা দেওয়া একটি খেতাব। বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও গ্র্যান্ড মাস্টার হলো একজন দাবা খেলোয়াড়ের সর্বোচ্চ খেতাব। পরের প্রশ্ন, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার
কোন অপারেশনটি শুরু করেছিল? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসে যেতে পারে। তো এটা রিসেন্ট খবর, ইউক্রেনে যে যুদ্ধ হয়েছিল সেটা নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তো ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার যে অপারেশনটি শুরু করেছিল সেটার নাম হয়ে যাবে অপারেশন গঙ্গা, অপশন বি। নেক্সট প্রশ্ন, রাস্তায় হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সোডিয়াম, নিয়ন, আর্গন নাকি হিলিয়াম? তো রাস্তার যে হলুদ বাতি সেখানে সোডিয়াম গ্যাস ব্যবহার করা হয়। তো রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয়। সোডিয়াম বাষ্প 589.3 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে হলুদ আলো নির্গত করে। এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভালো সতর্কতা সংকেত দেয়। পরের প্রশ্ন, প্রথম বুলেট ট্রেন স্টেশন ভারতের কোন শহরে স্থাপন করা হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমবার বুলেট ট্রেন স্টেশন ভারতের সুরাট থেকে শুরু হয়েছিল। তো দেশের প্রথম বুলেট ট্রেন 2022 সালের মধ্যে গুজরাটের সুরাট থেকে বিলিমোরায় শুরু হয়েছিল, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক নামে এই বইটি কে লিখেছেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এটাও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক এই বইটা লিখেছেন হচ্ছে উইন্ডোজের সিইও বিল গেটস, অপশন সি। নেক্সট প্রশ্ন, ভারতে কবে সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ডিসেম্বরের 18 তারিখে হচ্ছে সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। তো প্রতি বছর 18 ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের প্রচারের জন্য পালন করা হয়। সম্মিলিত জাতিপুঞ্জ 18 ডিসেম্বর 1992 তারিখে ধর্মীয় বা ভাষাগত, জাতীয় বা জাতিগত সংখ্যালঘুদের অন্তর্গত ব্যক্তির অধিকারের বিবৃতি গৃহীত এবং সম্প্রচার করে। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী। তো 1971 সালে ইন্দিরা গান্ধীকে ভারতরত্ন দেওয়া হয়। তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং 1971 সালে ভারতরত্ন দিয়ে ভূষিত হন। নেক্সট প্রশ্ন, মেগালিথ বলা হয় নিচের কোনটিকে? পাথরের গাড়িকে, সমাধিকে, খেলনাকে নাকি বাড়িকে? তো মেগালিথ বলা হয় হচ্ছে পাথরের সমাধিকে, পাথরের সমাধি বা স্তূপকে বলা হয় মেগালিথ। তো একটি মেগালিথ হলো একটি বড় পাথর যা প্রাগৈতিহাসিক কাঠামো বা স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে। একা বা অন্যান্য পাথরের সাথে একসাথে জোড়া লাগিয়ে এটা তৈরি করা হতো আগে। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? দিব্য, রামপাল, মহিপাল নাকি দেবপাল? তো কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন হচ্ছে দিব্য, অপশন এ। তো পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সংগঠিত হয় বরেন্দ্র বিদ্রোহ। এই বিদ্রোহের ফলে মহিপালের মৃত্যু হয় এবং কৈবর্ত প্রধান দিব্যের হাতে অধিকার চলে যায়, আর কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে দিব্য। পরের প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। তো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন সি। তো ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1905 সালে বঙ্গভঙ্গের পর জাতীয়তাবাদী বিশ্বাসগুলি জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন সংবাদপত্র, বিশেষ করে সন্ধ্যা, তাদের প্রচারে সক্রিয় ছিল। পরের প্রশ্ন, নালন্দায় খনন কার্য কে প্রথম শুরু করেছিলেন? তো নালন্দায় সর্বপ্রথম খনন কার্য শুরু করেছিলেন 1917 সালে স্পুনার, অপশন ডি। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতির রূপকার কে ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু, অপশন সি। তো
তো 1961 সালে বেলগ্রেডে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জওহরলাল নেহেরুর আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ সাফল্য হলো জোট নিরপেক্ষ আন্দোলন। পরের প্রশ্ন, স্টকহোমে সম্মেলন হয়েছিল কত সালে? তো স্টকহোমে প্রথম সম্মেলন হয়েছিল 1972 সালে, অপশন বি। তো 1972 সালে 5 থেকে 16 জুনের মধ্যে সুইডেনের স্টকহোমে মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিজের অক্ষের চারিদিকে 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। তো নিজের অক্ষের চারিদিকে পৃথিবী পুরোপুরি ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। তো 24 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করা হলো, এবং আর পুরো ঘুরে আসতে মানে কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে? 360 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে অ্যান্সার আসবে 4 মিনিট। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো নিজের অক্ষের চারিদিকে 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগবে হচ্ছে 4 মিনিট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কে? এটা তো অনেকেই পারবে অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, নীল আর্মস্ট্রং। এবং এর তার সাথে সাথে আরও কিছু তথ্য আমরা জেনে নেই। তো 1969 সালে 20 জুলাই তিনি চন্দ্রপৃষ্ঠে প্রথম পদক্ষেপ নেন। বাজ আলড্রিন দ্বিতীয় ব্যক্তি ছিলেন যিনি চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন অ্যাপোলো 11 নামে একটি অভিযানে চন্দ্রপৃষ্ঠে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে কিসের দ্বারা? এটা তো খুবই সোজা প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন ডি, জল চক্র দ্বারা। তো পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে জল চক্রের দ্বারা। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত হয়ে থাকে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হয় হচ্ছে প্রায় 16 থেকে 18 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর মনে রাখবে এর সাথে সাথে যে মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হয় 9 কিলোমিটার, আর নিরক্ষীয় অঞ্চলে হয় 16 কিলোমিটার। এই দুটো ভালো করে মনে রাখবে, 9 কিলোমিটার আর 16 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয় কোথায়? উভয় কক্ষেই, লোকসভা, রাজ্যসভা নাকি রাষ্ট্রপতির কাছে? তো উপরাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভার থাকেন তিনি, তো সেই জন্য উপরাষ্ট্রপতির যে পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব সেটা উত্থাপন করা হবে রাজ্যসভাতেই। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্লক উন্নয়ন প্রশাসন কার অধীনে কাজ করে? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, জেলা শাসক। তো ব্লক উন্নয়ন প্রশাসন হচ্ছে জেলা শাসকের অধীনে কাজ করে। পরের প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থটির লেখককে? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্লেটো। তো দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক হচ্ছে প্লেটো। তো রিপাবলিক হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো রচিত একটি গ্রন্থ। এই গ্রন্থের মাধ্যমে প্লেটো সক্রেটিসের দর্শনকে তুলে ধরেছিলেন। পরের প্রশ্ন, ফোরাম, এটা একটু ভুল হয়েছে, ফোরাম এটা কোরাম হবে, ক হবে এখানে, ক হবে, এটা একটু কারেক্ট করে নেবে, কোরাম। তো কোরাম না হলে কে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে পারেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কোরাম না হলে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে পারেন হচ্ছে লোকসভার স্পিকার। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোরাম বলতে এখানে বোঝানো হচ্ছে যে ন্যূনতম সদস্য থাকতে হবে যাতে লোকসভা কাজ চালু করা যায়, এটাকে বলা হয় কোরাম। তো একটি সভা শুরু করার অনুমতি দেওয়ার আগে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সদস্য সংখ্যাকে বলা হয় কোরাম। এটা ভালো করে মনে রাখবে। আর যদি কোরাম সম্পূর্ণ না হয় তাহলে কোরাম না হওয়া পর্যন্ত সংসদ মুলতবি করা
বা সভা স্থগিত রাখা স্পিকারের দায়িত্ব। আর লোকসভা এবং রাজ্যসভা উভয়ের জন্য একটি কক্ষের অধিবেশন প্রতিষ্ঠার জন্য কোরাম মোট সদস্য যে সংখ্যা থাকবে সেই সদস্য সংখ্যার 1/10 উপস্থিত থাকতে হবে, না হলে সেই সভা করা যাবে না। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ভারতের মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে কার কাছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যপাল, জনগণ, লোকসভা নাকি সুপ্রিম কোর্টের কাছে? তো মনে রাখবে, ভারতের যে মন্ত্রী পরিষদ অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী এবং তার সাথে যে সকল মন্ত্রী রয়েছে তাদের সবাইকে মন্ত্রী পরিষদ বলা হয়। তো সেই মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে হচ্ছে লোকসভার কাছে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।